হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন। চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ নতুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে। মার্চ মাসে আমরা আজ প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স করতে চলেছি, 2 মার্চ 2026। গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে আমরা জিকে প্রশ্ন উত্তরের ক্লাসটাও কিন্তু কন্টিনিউ রাখবো। তার সাথে আমরা জিকেও কিন্তু প্র্যাকটিস করব। তো অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকবে। দুর্দান্ত আজকে সেশনে আমরা 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে প্রশ্ন উত্তর নিয়ে চর্চা করব। তো যারা ক্লাসে যুক্ত হচ্ছ সকলকেই বলবো, মার্চ মাসে ধরে এরকম প্রতিদিন তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দেখতে চাও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তো অবশ্যই তারা ক্লাসটিকে কিন্তু একটু শেয়ার করতে ভুলবে না। চলো শুরু করা যাক আজকের আমাদের প্রথম প্রশ্ন দিয়ে। TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করে ফেলো। রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচে খুবই দ্রুত ক্লাস হতে চলেছে, শুরু হতে চলেছে, তো আজই অ্যাডমিশন নিয়ে ফেলো সেখানে। প্রথম আমরা একটা ক্রীড়া জগতের থেকে একটা দুর্দান্ত খবর নিয়ে এসেছি। ক্রীড়া জগতে ফার্স্ট প্রশ্ন, যে 2025-26 মরশুমে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? রঞ্জি ট্রফি আমরা জানি এটা কোন খেলার সাথে যুক্ত। রঞ্জি ট্রফি হচ্ছে ক্রিকেট খেলার সাথে যুক্ত, তাই না? ক্রিকেটের সাথে যুক্ত হচ্ছে রঞ্জি ট্রফি। তো এই ক্রিকেট খেলার সাথে যুক্ত রঞ্জি ট্রফিটা 2025-26 মরশুমের জন্য যে দল চ্যাম্পিয়ন হয়েছে সেই দলটার নাম কি? সেটি হচ্ছে জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর প্রথমবারের জন্য, জম্মু কাশ্মীর উইন্স ইন্ডিয়াস রঞ্জি ট্রফি ফর ফার্স্ট টাইম। তারা প্রথমবারের জন্য এই রঞ্জি ট্রফিটা জিতেছে, ফার্স্ট টাইমের জন্য জিতেছে। প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে এই জম্মু কাশ্মীর ক্রিকেট দলেরই একজন ক্রিকেটার আকিব নবী দার, যিনি একজন আমাদের ভারতের ফাস্ট বোলার, যিনি জম্মু কাশ্মীর ক্রিকেট দলের হয়ে খেলে থাকেন। অলরাইট, আমরা নেক্সট প্রশ্ন দেখি। দুর্দান্ত এই প্রশ্ন থেকে আমাদের আপকামিং বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন থাকতে পারে। নেক্সট প্রশ্ন এটা, ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে প্রথম ডিজিটাল খাদ্য মুদ্রা পাইলট প্রজেক্ট চালু হয়েছে? ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে রিসেন্টলি এটা চালু হয়েছে? চলো বলো। রাইট অ্যান্সার হবে পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলে এটা চালু হয়েছে। পুদুচেরি ভারতের একটা কেন্দ্রশাসিত অঞ্চল। দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লঞ্চেস সিবিডিসি। সিবিডিসি মিনস হচ্ছে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি। সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি, যেটা আরবিআই এর আন্ডারে কিন্তু কাজ করে থাকে। সেটি বেসড ডিজিটাল ফুড কারেন্সি পাইলট ফর ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার আন্ডার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা ইন পুদুচেরি। তো ভারত সরকার রিসেন্টলি আমরা যদি দেখি, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যে অন্ন যোজনা, সেই গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে সরাসরি যারা বেনিফিট পায় সেই সরাসরি যাতে সুবিধা স্থানান্তর করা যায় তার জন্য সিবিডিসি বা যেটাকে আমরা বলছি সেন্ট্রাল ব্যাংক ফর ডিজিটাল কারেন্সি, সেই সেন্ট্রাল ব্যাংক ফর ডিজিটাল কারেন্সি ভিত্তিক একটি ডিজিটাল খাদ্য মুদ্রা প্রকল্প চালু করেছে বা খাদ্য মুদ্রা প্রজেক্ট চালু করেছে। অলরাইট, তাহলে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পেয়ে গেলাম আমরা। তাহলে সিবিডিসি কাদের আন্ডারে কাজ করছে? এটা আরবিআই এর দ্বারা ব্যাক করে বা আরবিআই এদেরকে ব্যাক করছে। ওকে, নেক্সট প্রশ্ন এটা, সম্প্রতি ওপেন এআই, আমরা জানি ওপেন এআই হচ্ছে একটা কি এআই মেকিং কোম্পানি। যেমন ওপেন এআই এর একটা খুব গুরুত্বপূর্ণ এআই এর যদি আমরা কথা বলি সেটা হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটির নাম আমরা সকলেই শুনেছি। তারপরে সোরা এআই এর তোমরা নাম শুনেছো সকলে, কিউ স্টার এআই এর নাম শুনেছো, এগুলি ওপেন এআই কোম্পানি। তো ওপেন এআই এর চিফ পিপল অফিসার বা সিপিও হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? চলো, রাইট অ্যান্সার হচ্ছে অরবিন্দ কেসি রিসেন্টলি এটার দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে অরবিন্দ কেসি তিনি গুগল বা অন্যান্য বিভিন্ন কোম্পানির সাথে যুক্ত ছিলেন, কিন্তু রিসেন্টলি তিনি ওপেন এআই এর চিফ পিপল অফিসার হিসাবে অ্যাপয়েন্ট হয়েছেন। ওপেন এআই অ্যাপয়েন্টস অরবিন্দ কেসি অ্যাজ চিফ পিপল অফিসার। নেক্সট হচ্ছে, প্রতি বছর বিশ্ব নাগরিক প্রতিরক্ষা দিবস বা ওয়ার্ল্ড সিভিল ডিফেন্স ডে পালিত হয় কবে? ওয়ার্ল্ড সিভিল ডিফেন্স ডে প্রতি বছরে এটা পালিত হয়, কিন্তু কোন দিনে পালিত হয়ে থাকে? দুর্দান্ত এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 1 মার্চ। প্রতি বছরে ওয়ার্ল্ড সিভিল ডিফেন্স ডে পালন করা হয়ে থাকে। দেখো, ওয়ার্ল্ড সিভিল ডিফেন্স ডে হুইচ ওয়াজ ক্রিয়েটেড বাই ডিসিশন অফ দ্য ICDO General Assembly in 1990 is celebrated every year on 1 March। প্রতি বছরে আমরা 1 মার্চ এই সিভিল ডিফেন্স ডে পালন করছি। কেন? কারণ
এই যে সিভিল ডিফেন্স ডে সেটা ডিয়ার স্টুডেন্টস পালন করা হয়ে থাকে 1990 সালে তোমার আইসিডিও মানে কি ইন্টারন্যাশনাল সিভিল ডিফেন্স অর্গানাইজেশন এটাকে বলা হচ্ছে। আইসিডিও মিন্স ইন্টারন্যাশনাল সিভিল ডিফেন্স অর্গানাইজেশন। সেই ইন্টারন্যাশনাল সিভিল ডিফেন্স অর্গানাইজেশনের একটা সাধারণ পরিষদের সিদ্ধান্ত যেটা নেওয়া হয়েছিল 1990 সাল, সেই সিদ্ধান্তের বেসিসে প্রতি বছর 1 মার্চ আমরা এটা পালন করে থাকি। একদমই সহজ বিষয়। চলো পরের প্রশ্নতে আসি আমরা। রিসেন্টলি তোমরা খবরের শিরোনামে শুনেছো 2026 সালে 1 মার্চ কোন দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু নিশ্চিত করেছে, যিনি মার্কিন ইসরায়েলি বিমান হামলায় নিহত হন? বলো। রিসেন্টলি মার্কিন বিমান হামলায় নিহত হয়েছেন কে, যার মৃত্যু নিশ্চিত করেছে রিসেন্টলি তাদের দেশেরই সর্বোচ্চ গণমাধ্যম? রাইট অ্যান্সার হচ্ছে তিনি আয়াতুল্লাহ আল খামেনি, ইরানের সর্বোচ্চ লিডার তিনি ছিলেন। ইরানের সুপ্রিম লিডার তাকে বলা হয়। দেখো, ইরান সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি কিল্ড ইন ইউএস ইসরায়েল জয়েন্ট মিলিটারি বা জয়েন্ট এয়ার স্ট্রাইকস। তো ইউএস এবং ইসরায়েলের একটা যৌথ এয়ার স্ট্রাইক বা বায়ু হামলায় বা বিমান হামলার মাধ্যমে আমরা যদি দেখি আয়াতুল্লাহ খামেনির মৃত্যু হয়েছে বলে তাদের দেশেরই সংবাদপত্র রিসেন্টলি জানিয়েছে। চলো এর পরেরটা, ডিজি লকার। হ্যাঁ, ডিজি লকার কোন কেন্দ্রীয় মন্ত্রকের একটি ফ্ল্যাগশিপ উদ্যোগ? ডিজি লকার এটা ডিয়ার স্টুডেন্টস কোন মন্ত্রকের একটা ফ্ল্যাগশিপ উদ্যোগ? এটি ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের একটা উদ্যোগ ডিজি লকার। দেখো, মেইটি মিন্স হচ্ছে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। মিনিস্ট্রি অফ Electronics and Information Technology constitutes high-level committee for harmonization of regulatory framework of DigiLocker panel to review digital locker rules and chart future roadmap। তো এখানে বলা হচ্ছে কি, ডিজি লকারের নিয়ন্ত্রণ কাঠামোর সমন্বয় সাধনের জন্য এই যে আমাদের ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক আছে, তারা উচ্চ স্তরের কমিটি গঠন করেছে এবং ডিজি লকার নিয়ম এবং চার্ট ভবিষ্যৎ রোডম্যাপ নিয়ে পর্যালোচনা করার জন্য এই প্যানেলটি। অলরাইট, চলো এর পরের প্রশ্নতে আমরা আসব। এই প্রশ্নটা 6G এবং এআই সক্ষম টেলিকম সিস্টেম প্রযুক্তিতে গবেষণার জন্য টিইসি সম্প্রতি কোন আইআইটির সাথে মৌ স্বাক্ষর করেছে? একটা আইআইটির সাথে টিইসি তারা মৌ স্বাক্ষর করেছে। হ্যাঁ, কিসের জন্য? 6G এবং এআই সক্ষম টেলিকম সিস্টেম, সাথে সাথে বেশ কিছু আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তারা গবেষণার জন্য এই স্বাক্ষরটা করেছে। এই মৌটা বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংটা স্বাক্ষর হয়েছে রিসেন্টলি। অ্যান্সার হচ্ছে সেটি আইআইটি খড়গপুর এবং টিইসির মধ্যে একটা স্বাক্ষর রয়েছে। টিইসি সায়েন্স মৌ উইথ আইআইটি খড়গপুর ফর কোলাবোরেশন অন জয়েন্ট স্টাডিজ অ্যান্ড টেকনিক্যাল কন্ট্রিবিউশন অন টেলিকম টেকনোলজিস অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাক্টিভিটিস। তো এখানে টেলিকম প্রযুক্তি মানসম্মত তার যে কার্যকলাপ সেটাকে আরও তোমার হচ্ছে বেহতার বানাতে যৌথ অধ্যয়ন এবং প্রযুক্তিগত যে অবদান, সেই প্রযুক্তিগত অবদানের জন্য টিইসি মেন্স হচ্ছে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সেন্টার। তো টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সেন্টার তারা রিসেন্টলি আইআইটি খড়গপুরের সাথে একটা সমঝোতা স্বাক্ষর করেছে। এখানে কি কি করা হবে? সহযোগিতার মূল ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে 6G, এআই সক্ষম টেলিকম সিস্টেম, রেডিও অ্যান্টেনা এবং এমআইএমও প্রযুক্তি এবং স্যাটেলাইট এবং নন টেরিস্ট্রিয়াল নেটওয়ার্ক বা এনটিএন, এই প্রভৃতি বিষয়ের উপরে গবেষণা বা সহযোগিতামূলক কাজ করা হবে। তো রিসেন্টলি আমরা দেখব এই স্বাক্ষরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই মৌ স্বাক্ষরটা থেকে আমাদের প্রশ্ন দিতে পারে, একদমই দারুণ একটা এখান থেকে প্রশ্ন হতে পারে। তো যারা ক্লাসটি দেখছো তাদের সকলকে বলবো অবশ্যই ক্লাসটিতে একটা করে লাইক করে ফেলো। চলো এর পরের প্রশ্নতে আমরা আসি। দ্রৌপদী মুর্মু, রাষ্ট্রপতি, ভারতের দ্রৌপদী মুর্মু 15তম রাষ্ট্রপতি, তিনি সম্প্রতি কোন স্বদেশী হেলিকপ্টারে চড়ে আকাশ সফর করেছেন? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি রিসেন্টলি রাজস্থান সফরে গেছিলেন। রাজস্থানে একটা আমাদের বিমান বাহিনীর বা ইন্ডিয়ান এয়ারফোর্সের চলছে এয়ার শো, তাই না? তো সেই এয়ার শোর মাঝখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি
পারচান্দ বলে একটা হেলিকপ্টারে চড়ে ইতিহাস গড়েছেন, বা সেটাই চড়ে তিনি কিন্তু আকাশ সফর করেছেন। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু আন্ডারটেক্স শর্টি ইন ইন্ডিজিনাস লাইট কম্ব্যাক্ট হেলিকপ্টার পারচান্দ অ্যাট এয়ারফোর্স স্টেশন জয়সলমীর। তো রিসেন্টলি প্রধানমন্ত্রী আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি উড়ান ভরেছেন, বা তিনি কিন্তু একটা হেলিকপ্টার সফর করেছেন যেটা সম্পূর্ণ ভারতীয় নির্মিত, যার নাম পারচান্দ। এটা একটা লাইট কম্ব্যাক্ট হেলিকপ্টার, অ্যান্ড এটা তিনি কোথায় করেছেন? জয়সলমীরে। জয়সলমীরে এয়ারফোর্স স্টেশন আছে, সেখানে কিন্তু তিনি এই স্বদেশী হেলিকপ্টারে চড়েছেন। চলো এরপরের প্রশ্ন, সম্প্রতি কোন বন্দরে 797 কোটি টাকার গ্রিন হাইড্রোজেন জেটি নির্মাণের অনুমোদন দেয়া হয়েছে? 797 কোটি টাকার গ্রিন হাইড্রোজেন জেটি নির্মাণের অনুমোদন দেয়া হয়েছে পারাদ্বীপ বন্দরে। পারাদ্বীপ বন্দর কোথায় আছে? আমরা জানি ওড়িশাতে অবস্থিত আছে পারাদ্বীপ বন্দর, তাই না? চলো, বলা হচ্ছে মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ, ভারতবর্ষের বন্দর, জাহাজ এবং জলপথ মন্ত্রী তারা অ্যাপ্রুভস করেছে 797 crore রুপিস গ্রিন হাইড্রোজেন জেটি অ্যাট পারাদ্বীপ পোর্ট অথরিটি। তো পারাদ্বীপ বন্দরে এটা কিন্তু অনুমোদন দেয়া হয়েছে। নেক্সট হচ্ছে এটা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কত বছর বয়সী কিশোরীদের জন্য এইচপিভি হিউম্যান হিউম্যান প্যাপিলোমা ভাইরাস অভিযানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন? এই যে প্যাপিলোমা ভাইরাস কি? প্যাপিলোমা ভাইরাস মিন্স আমরা যদি দেখি, প্যাপিলোমা ভাইরাসটা যেটাকে আমরা এইচপিভি বলছি, এই এইচপিভি বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটা ডেয়ারি স্টুডেন্টস সাধারণত মহিলাদের জরায়ুর মুখে ক্যান্সারের জন্য দায়ী। তো সেইটার জন্য আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী একটা কিন্তু এইচপিভি অভিযানের অনুষ্ঠান করেছেন, বা এইচপিভি অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন, যেটা 14 বছর বয়সী শিশুদের জন্য, 14 বছর বয়সী কিশোরীদের জন্য। ঠিক আছে, প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী লঞ্চেস নেশন ওয়াইড এইচপিভি ভ্যাকসিনেশন ড্রাইভ। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিসেন্টলি এটা দেশব্যাপী শুরু করেছেন এই এইচপিভি ভ্যাকসিনেশন এর কিন্তু একটা যে অনুষ্ঠান, সেটা যাত্রা, সেটা তিনি শুরু করেছেন ফর 14 ইয়ার্স ওল্ড গার্লস ফ্রম আজমের রাজস্থান। 14 বছর বয়সী শিশুদের জন্য এটা লঞ্চ করা হয়েছে। কোথা থেকে? আজমের, রাজস্থানের আজমের থেকে। মেজর মাইলস্টোন ইন ইন্ডিয়াস ফাইট এগেন সার্ভিক্যাল ক্যান্সার। সার্ভিক্যাল ক্যান্সার মানে আমি একটু আগেই বললাম সার্ভিক্যাল ক্যান্সার মানে কি, সেটা হচ্ছে জরায়ু মুখে যে ক্যান্সার হয় সেটার বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের ভারত একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক বা মাইল স্টোন রিসেন্টলি সেট করেছে। তাই তো এই হচ্ছে আমাদের আজকে 10টা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। আশা করব আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি তোমার খুব ভালো লেগেছে। এটা আমাদের মার্চ মাসের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স। আমি কারেন্ট অ্যাফেয়ার্স সকলকে বলবো আরও যদি ডেপথে পড়তে হয় আমাদের ব্যাচে অ্যাডমিশন নিয়ে ফেলো। রেলওয়ে ব্যাচে আমি তোমাদের সেখানে আরও ডেপথে কারেন্ট অ্যাফেয়ার্স পড়াবো, প্রতিটা রিপোর্ট বা ইত্যাদি ইত্যাদি আমি খুলে খুলে তোমাদের বুঝিয়ে বুঝিয়ে পড়াবো। তো অবশ্যই আশা করবো, কারণ রেল বা আমাদের এসএসসির বিভিন্ন পরীক্ষা যারা দেবে, সেন্ট্রালে বিভিন্ন পরীক্ষা দেবে, সেখানে কিন্তু আরও ডেপথে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। ডব্লিউবিসিএস বা ডব্লিউপিএসসির এক্সামের ক্ষেত্রেও ডেপথে কারেন্ট অ্যাফেয়ার্স থাকতে পারে আমাদের মেন্স বা ইত্যাদি পরীক্ষাতে। তো অবশ্যই সকলকে বলবো চলে আসো, ব্যাচে অ্যাডমিশন নিয়ে ফেলো। যেমন রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ ছাড়া আরও অন্যান্য ব্যাচ সেখানে কিন্তু লাইভ আছে। তো অবশ্যই অবশ্যই সকলকে বলবো TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করো, এবং আমাদের সোশ্যাল মিডিয়াতে ফলো না করলে ফলো করতে পারো। ওকে, চলো আজকের আমার কারেন্ট অ্যাফেয়ার্সের পরে এবার একটু জিকে প্রশ্নে আসা যাক। প্রথম জিকে প্রশ্ন, এক মিনিট। চলো, এটা কি বলা হচ্ছে? সোমাশিলা বাঁধটি কোন নদীর উপর নির্মিত? এটা পেন্না নদীর উপরে নির্মিত হয়েছে সোমাশিলা বাঁধ। এটা অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত আছে, অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট হচ্ছে, নিচের কোন দুর্গটি আকবর নির্মাণ করেননি? আকবরের দ্বারা নির্মিত দুর্গ নয় কোনটি? মুঘল সম্রাট আকবর বেশ কিছু দুর্গ নির্মাণ করেছেন, যার মধ্যে আগ্রা দুর্গ তো অবশ্যই আছে। 1983 সালে আগ্রা দুর্গ আমরা জানি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পেয়েছিল, বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায়। ওকে, আচ্ছা, তো আগ্রা দুর্গ বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হয়েছিল।
এছাড়া এটা অবশ্যই আকবর নির্মাণ করে, কিন্তু এখানে গোয়ালিয়র দুর্গটা আকবর নির্মাণ করেননি। গোয়ালিয়র দুর্গটা নির্মাণ করেছিল কে? গোয়ালিয়র দুর্গটা নির্মাতা হচ্ছে রাজপুত শাসকরা, রাজপুতরা, বা এটা রাজপুতদের নির্মিত দুর্গ, রাজপুতরা এটা নির্মাণ করে। চলো এর পরের প্রশ্ন এটা, মানুষের চোয়াল কোন শ্রেণীর লিভারের মধ্যে পড়ে? মানুষের চোয়াল কোন শ্রেণীর লিভার? মানুষের চোয়াল যে শ্রেণীর লিভার সেটি হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। মানুষের চোয়াল তৃতীয় শ্রেণীর লিভার। লিভার তিন প্রকারের হয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। মানুষের চোয়াল তৃতীয় শ্রেণীর লিভারের মধ্যে পড়ছে। এটা লোহার সাথে ক্রোমিয়াম, মানে লোহা প্লাস আমরা ক্রোমিয়াম মেশাচ্ছি, ক্রোমিয়ামের সাথে নিকেলও মেশানোর কথা বলা হয়েছে। তো লোহা, নিকেল, ক্রোমিয়াম এই তিনটে ধাতু মিশিয়ে কোন সংকর ধাতু তৈরি করা হয় যা সহজে মরিচা ধরে না? সহজে সেটাতে মরিচা ধরবে না। লোহা, ক্রোমিয়াম এবং নিকেল এই তিনটে মিশিয়ে তৈরি করা হয় স্টেইনলেস স্টিল। অপশন এ ইজ রাইট অ্যান্সার। ব্রোঞ্জ, ব্রোঞ্জ তৈরির ক্ষেত্রে কিসের ব্যবহার হয়? ব্রোঞ্জের ক্ষেত্রে আমরা যদি দেখি তামার ব্যবহার হয়ে থাকে, প্লাস টিনের ব্যবহার হয়ে থাকে। তামা এবং টিন, টিনের সংকেত এসএন, তো তামা টিন মিশিয়ে তৈরি হচ্ছে ব্রোঞ্জ। আচ্ছা, পিতলের ক্ষেত্রে এটা একটু আলাদা। পিতলের ক্ষেত্রে তামা প্লাস দস্তা বা জিঙ্ক, তাই তো, এটা মিশিয়ে পিতল তৈরি হয়। আর কাঁসা, কাঁসা তৈরি হয়ে থাকে এটাও তামা প্লাস তোমার হচ্ছে টিন মিশিয়ে, তামা টিন মিশিয়ে। চলো এর পরেরটা, এটা পল্লবদের রাজধানী কোথায় ছিল? পল্লবরা দক্ষিণ ভারতে রাজত্ব করেছিল। দক্ষিণ ভারতের একটি রাজবংশ যাদের নাম হচ্ছে পল্লব, পল্লব বংশের রাজধানী ছিল কাঞ্চিপুরম। ঠিক আছে, এটাকে আগে কাঞ্চি বলা হতো, কাঞ্চি বা কাঞ্চিপুরম, এখানে তাদের রাজধানী ছিল। নেক্সট, এটা অতিরিক্ত কার্বোহাইড্রেটের গ্রহণের পর দেহ তা কোন আকারে লিভারে জমা রাখে? অতিরিক্ত কার্বোহাইড্রেট যদি তুমি সেবন করো, বা সেবন বলতে তুমি যদি গ্রহণ করো, তাহলে তোমার দেহে কোথায় জমা হবে? সেটা ফার্স্ট কথা লিভারে বা যকৃতে জমা হবে। জমার পরে সেই কার্বোহাইড্রেটটা কি আকারে জমা হবে? গ্লুকোজ, গ্লাইকোজেন, ফ্যাট, প্রোটিন, কি হিসাবে? এটা জমা হবে ডিয়ার স্টুডেন্টস গ্লাইকোজেন হিসাবে, গ্লাইকোজেন হিসাবে। কাঠি নৃত্য কোন রাজ্যের নিমার অঞ্চলের একটি ঐতিহ্যবাহী ধর্মীয় লোকনৃত্য যা মূলত বলাই সম্প্রদায় পরিবেশন করে? বলাই বলে একটা সম্প্রদায় পরিবেশন করে থাকে এটা, কিন্তু কোন অঞ্চলে পরিবেশিত হয় কাঠি নৃত্যটা? বলো। কাঠি নৃত্য কোন রাজ্যের নিমার অঞ্চলের একটি ঐতিহ্যবাহী ধর্মীয় লোকনৃত্য যা মূলত বলাই সম্প্রদায়ের মানুষ পরিবেশন করে? বলাই সম্প্রদায় মানুষ বাস করে থাকে মধ্যপ্রদেশ রাজ্যে। তাহলে কাঠি নৃত্য মধ্যপ্রদেশের। মধ্যপ্রদেশের কিছু নৃত্যের নাম জেনে রাখা যাক। মধ্যপ্রদেশের লোকনৃত্য, এই অঞ্চলে অবিবাহিত মহিলারা বা যুবতীরা পালন করে থাকে ফুলপতি বলে একটা নৃত্য, ফুলপতি বলে একটা নৃত্য। এই অঞ্চলে জাউয়ারা বলে একটা নৃত্য পালন করা হয় বুন্দেলখণ্ড অঞ্চলে, জাউয়ারা নৃত্য। আচ্ছা, জাউয়ারা নৃত্য, ফুলপতি। মাটকি বলে একটা নৃত্য আছে, মাটকি। ওকে, আর কি নৃত্য আছে? খাজুরাহ বলে একটা নৃত্য আছে, খাজুরাহ নৃত্য। এই নৃত্যগুলো হচ্ছে মধ্যপ্রদেশের উল্লেখযোগ্য নৃত্যের মধ্যে পড়ে, খাজুরাহ, ফুলপতি, জাউয়ারা, মাটকি ইত্যাদি। চলো এরপরে এটা দেখি, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? ভারতবর্ষ পুরো বিশ্বের মধ্যে যদি দেখি, ভারতের যে সড়ক নেটওয়ার্ক আছে না, সেই সড়ক নেটওয়ার্কের মধ্যে ভারতের সব থেকে দীর্ঘতম নেটওয়ার্ক সড়ক পথ সেটি হচ্ছে NH44। কোন কোন স্থানের মধ্যে আছে? শ্রীনগর থেকে এটা শুরু হচ্ছে উত্তরে এবং চলে আসছে দক্ষিণ দিকে। কোন পর্যন্ত? দক্ষিণ দিকে কন্যাকুমারী, যেটা আমাদের ভারতবর্ষের মূল ভূখণ্ডের সবচেয়ে দক্ষিণতম বিন্দু, সেই পর্যন্ত এটা বিস্তৃত আছে। এটা লোকমত বলে একটা পত্রিকার কথা বলা হয়েছে। এই সংবাদপত্রটি কোন ভাষায় প্রকাশিত হয়?
লোকমত, কেশরী, মারাঠা, এগুলো সব হচ্ছে কি, এগুলো সব হচ্ছে মারাঠি ভাষার পত্রিকা। অপশন এখানে সি রাইট অ্যান্সার। লোকমত, কেশরী, মারাঠা এগুলো মারাঠি ভাষায় প্রকাশিত হতো। নেক্সট এটা, ভারতের কোন রাজ্যে বিখ্যাত হর্নবিল উৎসব পালিত হয়? হর্নবিল ফেস্টিভ্যাল বা হর্নবিল উৎসব কোন রাজ্যের একটি উৎসবের মধ্যে পড়ে? কমেন্ট বক্সে তোমরা এটার উত্তর সকলে জানাবে। চলো এই প্রশ্নটা দেখি, গঙ্গা নদীর বৃহত্তম উপনদী কোনটি? হ্যাঁ, দীর্ঘতম করো, এটা দীর্ঘতম। হ্যাঁ, দীর্ঘতম করো, সবচেয়ে দীর্ঘতম উপনদী কোনটি? গঙ্গার সব থেকে দীর্ঘতম উপনদীর নাম হচ্ছে কি ডিয়ার স্টুডেন্টস? যমুনা। দীর্ঘতম বললে যমুনা, তাই তো? যমুনা আর গঙ্গা দুটো একই রাজ্য থেকে উৎপত্তি লাভ করেছে। যমুনা উৎপত্তি লাভ করেছে যমুনেত্রী হিমবাহ থেকে, যেটা অবস্থিত আছে কোথায়? উত্তরাখণ্ডে। আর গঙ্গা গঙ্গোত্রী হিমবাহ থেকে, যেটা উত্তরাখণ্ডে। এই দুটো পরবর্তীতে মিলিত হচ্ছে কোথায়? মিলন স্থল যদি আমরা দেখি, এটার মিলন স্থল কোথায়? মিলন স্থল কোথায় গঙ্গা ও যমুনার? গঙ্গা ও যমুনার মিলন স্থল হচ্ছে, আমরা বলবো প্রয়াগরাজে, তাই না? প্রয়াগরাজে। চলো এর পরের প্রশ্ন দেখি, এটা পেনহোল্ড গ্রিপ শব্দ যুক্ত কোন খেলার সঙ্গে? একটা শব্দের নাম পেনহোল্ড গ্রিপ, কোন খেলার সাথে যুক্ত এটা? পেনহোল গ্রিপ শব্দটি যে খেলার সাথে যুক্ত সেটি হচ্ছে টেবিল টেনিস। এখানে অন্য জায়গাতে পড়েছে, এটা টেবিল টেনিস রাইট অ্যান্সার হবে। একজন পূর্ণবয়স্ক ব্যক্তি সুষম খাদ্য তালিকায় কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের আদর্শ অনুপাত কোনটি হওয়া উচিত? একটা পূর্ণবয়স্ক মানুষ বা প্রাপ্তবয়স্ক মানুষের সুষম খাদ্যে আমরা দেখব 6টি উপাদান থাকে, ঠিক আছে? 6টি উপাদান, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, আর একটা হচ্ছে ভিটামিন। হ্যাঁ, ভিটামিন থাকে। আর কি থাকে? ভিটামিন থাকে, খনিজ থাকে, খনিজ পদার্থ থাকে, এবং আরেকটা হচ্ছে জল। তো এই জিনিসগুলো নিয়েই কিন্তু আমরা দেখব একটা সুষম খাদ্য তৈরি হয়ে থাকে। কার্বোহাইড্রেট বা শর্করা, প্রোটিন বা আমিষ, ফ্যাট বা চর্বি, আর ভিটামিন, খনিজ লবণ বা খনিজ, আর হচ্ছে জল বা ওয়াটার। এই 6টা জিনিস হচ্ছে একটা সুষম খাদ্যের উপাদান। সেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের যদি আমরা দেখি যে অনুপাত, সেটা হচ্ছে 4:1:1, অর্থাৎ 4 অণু যদি কার্বোহাইড্রেট থাকে, প্রোটিন 1, ফ্যাট 1। চলো এরপরেরটা, নেক্সট এটা, বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়, যেটাকে রেডিও ওয়েভ বলা হচ্ছে, সেটা কোন স্তর থেকে প্রতিফলিত হয়ে আমাদের পৃথিবীতে ফেরত আসে? বায়ুমণ্ডলে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়োনস্ফিয়ার থেকে। কোথা থেকে? আয়োনস্ফিয়ার থেকে। চলো এটা, আলোর প্রভাবে উদ্ভিদের বৃদ্ধিকে কি বলা হয়? আলোর প্রভাবে যখন উদ্ভিদ বৃদ্ধি লাভ করবে, থিগমোট্রপিজম, ফটোট্রপিজম, জিওট্রপিজম এবং হাইড্রোট্রপিজম। দারুণ কয়েকটা প্রশ্ন। এখানে ট্রপিক চলন থেকে আমাদের একটা প্রশ্ন এসেছে, যখন কোনো আলো বা উদ্দীপকের প্রভাবে আমরা দেখতে পাচ্ছি চলন হচ্ছে, তাহলে আমরা সেটাকে ট্রপিক চলন বলছি। অ্যান্ট্রপিক চলন, সেটার মধ্যে ফটোট্রপিজম হচ্ছে আলোর প্রভাবে উদ্ভিদের বৃদ্ধিকে আমরা বলছি ফটোট্রপিজম। চলো এরপরে এটা, ভারতের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে অস্পৃশ্যতা দূরীকরণ সম্পর্কে বলা হয়েছে? আমাদের ভারতের সংবিধানের 14 থেকে 18 ধারার ভিতরে আছে সাম্যের অধিকার। সাম্যর অধিকার কোথায় আছে? ভারতের সংবিধানের 14 থেকে 18-তে। তো এই যে সাম্যের অধিকার আমরা পাচ্ছি, সেখানে 17 নম্বর ধারাতে আছে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি বা অস্পৃশ্যতার দূরীকরণের কথা বলা হয়েছে। এটা দেখো, কেরালার কোন জেলাটি রাজ্যের বাণিজ্যিক রাজধানী হিসাবে পরিচিত এবং যেখানে ভারতের বৃহত্তম কন্টেইনার শিপমেন্ট টার্মিনাল অবস্থিত আছে? কেরালার কোন জেলাটি রাজ্যের বাণিজ্যিক রাজধানী হিসাবে পরিচিত? রাজ্যের বাণিজ্যিক রাজধানী, কেরালার তো প্রশাসনিক রাজধানী যদি আমরা দেখি সেটা হচ্ছে তিরুবনন্তপুরম, বাট বাণিজ্যিক রাজধানী হিসাবে পরিচিত এবং যেখানে ভারতের বৃহত্তম কন্টেইনার
ট্রান্সশিপমেন্ট টার্মিনাল অবস্থিত, সেটি হচ্ছে এর্নাকুলাম। অপশন সি ইজ রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে এটা, পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? 18 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসে থাকে এই প্রশ্নটা। পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? সেটি হচ্ছে সুপিরিয়র হ্রদ। এটা কোথায় আছে? এটা অবস্থিত আছে ইউএসএ এবং কানাডা সীমান্তে। ইউএসএ এবং কানাডা সীমান্তে এটা অবস্থিত। নেক্সট হচ্ছে এটা, কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার? অ্যান্টিঅক্সিডেন্ট কোনটাতে আছে? অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবারের মধ্যে পড়ে রঙিন শাকসবজি এবং ফল। রঙিন শাকসবজি ফল, অপশন বি ইজ রাইট অ্যান্সার। এটা দেখো, 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন? ভারত চীন যুদ্ধ হয় 1962-তে। এই সময় আমরা দেখব, এই সময় প্রধানমন্ত্রী কে ছিল জানো? এই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তিনি হলেন ডক্টর জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু। আচ্ছা, এই সময় ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন? দুটো এখানে উত্তর কিন্তু হতে পারে। অনেকে ডক্টর রাজেন্দ্র প্রসাদ করবে, কারণ ডক্টর রাজেন্দ্র প্রসাদ 1952 সালে রাষ্ট্রপতি নির্বাচিত হয়, সেখান থেকে 1962 পর্যন্ত দুটো টার্মের জন্য তিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন। এবারে রাজেন্দ্র প্রসাদ উত্তর হবে নাকি সর্বপল্লী রাধাকৃষ্ণন? কারণ 1962-তে আবার সর্বপল্লী রাধাকৃষ্ণন রাষ্ট্রপতি হয়েছিলেন, সেখান থেকে 1967 সাল পর্যন্ত তিনি ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব সামলেছিলেন। উত্তর হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এই সময় ভারতের রাষ্ট্রপতি ছিলেন। আর জওহরলাল নেহেরু ছিলেন প্রধানমন্ত্রী এই সময়। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আর ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আশা করবো খুবই ভালো লেগেছে। নেক্সট পর্বে তোমাদের সাথে তাহলে আমরা মার্চ মাসের পুরো মাসের কিন্তু আমরা কারেন্ট অ্যাফেয়ার্স কন্টিনিউ করব। তো অবশ্যই প্রতিদিনের ক্লাসটা লাইভে এসে সকলেই দেখার চেষ্টা করবে, যুক্ত হবে। আই হোপ তোমাদের প্রতিদিনের ক্লাসটার আমি আউটপুট ভালো দিতে পারবো এবং তোমরাও এটা প্রতিদিন ওয়াচ করবে সঠিক টাইমে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর দিস ইজ আরাবুল রহমান। আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে তোমরা যদি ফলো করতে চাও, দ্য ওয়ে অফ সলিউশন, TSS একাডেমি, তো অবশ্যই সেখানে ফলো করতে পারো। ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই।